ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আবার নেক্সট একটা ভিডিওতে আমরা আসলাম, যেটা পিভিআর সিআরের যে সিরিজটা ছিল। আজকে আমরা আইএনএম মানে হিস্ট্রিটা আবার কন্টিনিউ করছি, ঠিক আছে? এর আগে আমরা 3টা পার্ট দেখেছিলাম। এই 3টা পার্টের মধ্যে এটা যেটা আজকে আমরা করব সেটা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে 4 নাম্বার পার্ট। এর মধ্যে এর আগে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পার্ট করেছি। ওই যারা ওই পার্টগুলো এখনো দেখোনি সেগুলো দেখবে। আসলে এতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি 92 থেকে শুরু করে 24 পর্যন্ত, তো আর এরা বিএ বিপিএসসি রিপিট করে কোশ্চেন, তো সেটা বুঝতে হবে যে এখান থেকে যে করাচ্ছি সেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলো রিপিট করবে। বিপিএসসি প্রচুর কোশ্চেন রিপিট করেছে, অতএব তোমরা দেখবে করতে করতে আমরাই রিপিট পাচ্ছি। অতএব 4.0 তোমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন পাবে, আর আমি তো সবগুলো প্রিভিয়াস ইয়ার করাচ্ছি। চলো শুরু করি। নেক্সট এর আগে আমরা যে কোশ্চেনগুলো করেছিলাম সেটা কিন্তু কত পর্যন্ত ছিল, 140 পর্যন্ত অলরেডি আমরা করেছিলাম, ঠিক আছে? অতএব দেখো এখন থেকে আমরা শুরু করলাম 41 থেকে, 141 থেকে শুরু করলাম। কি বলছে কোশ্চেন? বলছে আম্বাবাই পাই মানে একটা লোকের নাম, একজন ফ্রিডম ফাইটার। এ ফ্রিডম ফাইটার বিলংস টু হুইচ স্টেট ইন ইন্ডিয়া? বলছে ইন্ডিয়ার কোন স্টেট থেকে এই লোকটা বিলং করছে, এবং এ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের একজন ফ্রিডম ফাইটার। তো সেই অপশনগুলো দেখো। 1 নম্বর বলছে কর্ণাটকা, কেরালা, না অন্ধ্রপ্রদেশ, না কর্ণাটকা, না মধ্যপ্রদেশ। এর অ্যান্সারটা হবে আমাদের কর্ণাটকা। কর্ণাটকের এই বাসিন্দা ছিল। এ একজন উইড্রোর ওমেন ছিল, মানে বিধবা মহিলা ছিল। এই বিধবা মহিলা আমাদের ফ্রিডম ফাইটার ছিল। তো জাস্ট নামটা এবং কোন রাজ্য থেকে বিলং করছে সেটা জানলেই হবে এখানে। চলো নেক্সট কত? 42তে কি বলছে দেখো। 42তে বলছে 42তে দেখো কি বলছে। বলছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন প্ল্যানের যে গল্পটা মনে করো, যখন ব্রিটেনে 1945 সালে ভোট হওয়ার ছিল, তো তখন লেবার পার্টি বিপক্ষে ছিল। তো ওরা ম্যানিফেস্টোতে করেছিল যে আমরা যদি জিতি তাহলে ইন্ডিয়াকে স্বাধীনতা দেব। তারপরে কি করলো? জিতে যাওয়ার পর তো স্বাধীনতা দিতে হবে। তার জন্য 20 ফেব্রুয়ারিতে অ্যানাউন্স করা হলো। কি অ্যানাউন্স করা হলো? যে আমরা 30শে জুন 1948 সালের মধ্যে দিয়ে আমরা ইন্ডিয়া থেকে চলে আসব। কিন্তু 47 সালেরই 4ই জুলাই বিলটা তোলা হয় ওদের হাউসে, পার্লামেন্টে, এবং পাস করতে 18 তারিখে পাসও করে দিল। জুলাই মাসের 18 তারিখে পাসও করলো। পাস করার পর 15ই আগস্টে আমাদের স্বাধীনতা দিল। এই স্বাধীনতা দেওয়ার আগে ওরা ভাবলো যে ইন্ডিয়াকে আমরা ইন্ডিয়ার কনস্টিটিউশন বানানো দরকার। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন বানানোর জন্য আমরা
ওরা 3 জনকে ইন্ডিয়াতে পাঠালো যে কারা কারা কনস্টিটিউশন বানাবে। তো দেখো ওখানকার ক্লেমেন্ট এটলি পিএম ও বানালো কি ক্যাবিনেট মিশন প্ল্যান। সেখানে 3 জন প্রতিনিধিকে পাঠালো ইন্ডিয়াতে যে তোমরা যাও ইন্ডিয়াতে কারা কারা সংবিধান বানাবে তোমরা তাদেরকে নির্বাচিত করবে। তাদেরকে ওরা নাম দিল কি গণপরিষদ। তো গণপরিষদের আমরা জানি 389 জন মেম্বার টোটাল ছিল, ঠিক আছে, ওটা গল্প আলাদা। তো এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান ছিল কে কে এসেছিল, তো প্রথমে ছিল একজন ছিল প্যাথিক লরেন্স, তারপরে ছিল এভি আলেকজান্ডার আর স্ট্যাফোর্ড ক্রিপস, 3 জন এসেছিল। এদের মধ্যে যদি বলে হেড কে ছিল প্যাথিক লরেন্স, তাহলে প্যাথিক লরেন্সও ছিল, এভি আলেকজান্ডারও ছিল আর স্ট্যাফোর্ড ক্রিপস ছিল। এই লোকটা ছিল না, তাহলে বলছে এখানে নট এ মেম্বার, তাহলে অ্যান্সারটা হবে নট এ মেম্বার মানে জে অ্যান্ড্রুস, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেনে যাই আমরা। 43 দেখো কি বলছে। 43 ম্যাচ করতে বলছে, কি ম্যাচ করতে বলছে, কাদের কাদের দেখো এখানে ম্যাচে হবে একদিকে লিস্ট 1 একদিকে লিস্ট 2। আছে কি ভারত সেবক সমাজ কে করেছিল এবং তত্ত্ববোধিনী সভা আত্মীয় সভা, আর এদিকে আমাদের নাম দেওয়া আছে। তো দেখো এখানে যদি দেখি ভারত সেবক সংঘ কে করেছিল, এটা করেছিল আমাদের গোপাল কৃষ্ণ গোখলে, মানে 1 2। তারপরে তত্ত্ববোধিনী সভা কে করেছিল দেবেন্দ্রনাথ ট্যাগর, মানে বিয়ের 1। তারপরে আত্মীয় সভা রাজা রামমোহন রায়, মানে সিয়ের 3। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি এর 2 আর বিয়ের 1 আর 3 সি, অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাট এখান থেকে আরো কিছু জানার আছে। এই যে তত্ত্ববোধিনী সভা করেছিল কে দেবেন্দ্রনাথ ট্যাগর, সালটা ছিল তত্ত্ববোধিনী সভা ছিল সালটা 1839। ঠিক 4 বছর পর 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকাটা আবিষ্কার করা হয়েছিল এবং ওই দেবেন্দ্রনাথ ট্যাগর এই কি ছিল রবীন্দ্রনাথের বাবা। আর এই যে আত্মীয় সভা এটা কে করেছিল 1815 সালে রাজা রামমোহন রায় এটা করেছিল, ঠিক আছে। চলো তাহলে অ্যান্সারটা আমাদের এখানে এ রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে। The Indian National Congress was established on the basis of the safety valve theory to protect the British government from threat. Which leader had the above idea? মানে এদের মধ্যে কোন লিডারটা বলেছিল যে কংগ্রেসটা বানানো এটা হচ্ছে সেফটি ভালভের মতন কাজ করবে ব্রিটিশদের, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি হিউম যে আমাদের বানিয়েছিল কংগ্রেসটা, তো সন্দেহমূলক যে এটা কি ব্রিটিশের চাল নাকি, এটা অনেকজন ভাবতো। তো এই সেন্টেন্সটা এটা ভাবতো আমাদের লালা রাজপুত রায়, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে লালা রাজপুত রায় ইজ দ্য রাইট অ্যান্সার। মানে সেফটি ভালভের যদি বলা হয় ফাউন্ডারকে, তাহলে লালা রাজপুত রায়। কোথাও যদি আবার দেখবে যে এর আগেও প্রথম যে কিন্তু অমেশ চন্দ্র ব্যানার্জি বলেছিল, কিন্তু পরবর্তীতে লালা রাজপুত রায় তার একটা ম্যাগাজিনে পাবলিশ করেছিল সেফটি ভালভ থিওরি, ঠিক আছে। নেক্সট 45 নম্বরে যায়। 45 নাম্বার কি বলছে দেখো। 45 নাম্বার বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়ার রেজুলেশন রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইট পাস ফর দ্য ফার্স্ট টাইম। বলছে কংগ্রেসের কোন সেশনে এই ফান্ডামেন্টাল রাইটটা পাস করা হয়েছিল, আইডিয়াটা সেটা ছিল আমাদের করাচি সেশন। এটা কে করেছিল? জওহরলাল নেহরু। কিন্তু ওই
করাচি সেশনের যদি বলা হয় ফাউন্ডার ছিল সভাপতিকে, সে ছিল আমাদের বল্লভভাই পাটেল। তা দুটো জিনিসই মাথায় রাখবে যে বল্লভভাই ওই করাচি সেশন কত সালে হয়েছিল, 1931 সালে। ওই সময় সভাপতি কে ছিল বল্লভভাই পাটেল, এবং এটা ফান্ডামেন্টাল রাইটটা কে করেছিল, সেটা ছিল জওহরলাল নেহেরু। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, করাচি সেশন এবং 1931 সাল। এবং সুরাটটা দেখেছিলাম এখানে কি ইম্পর্টেন্ট, এটাতে আমাদের চরমপন্থী নরমপন্থী ভাগ হয়ে গেছিল। গয়া সেশন 22-এ কে হয়েছিল, পাটনার ওই যে গয়াতে হয়েছিল চিত্তরঞ্জন দাস ছিল, ঠিক আছে। ক্যালকাটা সেশন 6 এখানে দাদাভাই নরজি ছিল কলকাতাতে, ঠিক আছে, যেখানে স্বরাজ টার্মটা প্রথম অ্যানাউন্স করা হয়েছিল, কয়েন করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হলো করাচি সেশন, ঠিক আছে। চলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনে কি বলছে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ডিড মহাত্মা গান্ধী ফার্স্ট ইউজ হাঙ্গার স্ট্রাইক অ্যাজ এ ওয়েপন। মানে মহাত্মা গান্ধী এদের মধ্যে কোন ঘটনাতে প্রথম হাঙ্গার স্ট্রাইক মানে অনশন করেছিল, মানে খিদাতে অনশনের মানে ওয়েপনটা ব্যবহার করেছিল, ঠিক আছে। সেটা যদি বলা হয় নন কোঅপারেশন মুভমেন্ট, না বর্ডালি সত্যাগ্রহ, না আহমেদাবাদ, না রাওলাট সত্যাগ্রহ, সেটা হবে আমাদের আহমেদাবাদ সত্যাগ্রহ। এই আহমেদাবাদ সত্যাগ্রহতে ও সর্বপ্রথম কি বলে যেন শুরু করেছিল কি অনশন, ঠিক আছে, যেটা আমরা স্ট্রাইক হাঙ্গার স্ট্রাইক বলবো, ঠিক আছে। দেখো, নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে, 1 আগস্টে। কত সালে, 1920 সালে, যেদিন বালগঙ্গাধর তিলক মারা যায় সেদিন থেকে। আর সেদিন থেকে শুরু করে কতদিন পর্যন্ত চলেছিল, 12ই ফেব্রুয়ারি 1922 সাল পর্যন্ত চলেছিল, ঠিক আছে। কারণটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি 1922 সালে চৌরিচুরা ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল 7 দিন পর, ঠিক আছে। তারপরে কি বারডালি সত্যাগ্রহ, এই বারডালি সত্যাগ্রহটা কি কোথায় হয়েছিল, 1928 সালে হয়েছিল বারডালিতে, গুজরাটের বারডালিতে হয়েছিল। গান্ধী বল্লভভাই পাটেলকে সে সর্দার টাইটেলটা দিয়েছিল ওখানকার ওমেনরা। কোনো বইয়ে আজকাল বলছে যে সর্দারটা গান্ধীজি দিয়েছিল, কোনো বইয়ে বলছে আজকের দিনে যে এই বর্ডালি সত্যাগ্রহের মহিলারা সর্দার বল্লভভাই পাটেলকে সর্দার টাইটেলটা দিয়েছিল। দুটোই মনে রাখতে হবে, যেটা অপশানে থাকবে সেটা, দুটো অপশান কোনোদিনও থাকবে না। চলো, রাওলাট সত্যাগ্রহ তো আমরা জানি 1919-এ, যেটাকে গান্ধীজি কালা অ্যাক্ট বলে মেনেছিল। জাস্ট এতগুলো জানলেই হবে। নেক্সট, তারপরে কি বলছে দেখো, 47-এর অ্যাক্টে কি বলছে, in which year did the Dutch East India Company establish its factory in Patna? এটা মানে বিপিএসসির ফেভারিট কোশ্চেন, ঠিক আছে। কতবার যে করেছে বিপিএসসি, এটা হচ্ছে ফেভারিট কোশ্চেন যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা কবে এসে পাটনাতে তাদের ফ্যাক্টরি করা হয়েছিল। সেটা হবে আমাদের 1632। প্রচণ্ড রিপিট হয় কোশ্চেনটা, একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে। চলো, এখানে আর বলার কিছুই নেই। নেক্সটে যাচ্ছি আমরা। চলো, 48-এ যাচ্ছি। 48-এ কি বলছে দেখো, যে ব্যাটেল অফ বক্সার, এই যে ব্যাটেল অফ বক্সার হয়েছিল, ব্যাটেল অফ বক্সারে কবেতে হয়েছিল, প্রথমত জানতে হবে কখন হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল ব্যাটেল অফ বক্সার। প্রথমত দেখো, একদিকে আমাদের ছিল কে, অ্যাকচুয়ালি যুদ্ধটা করতে বলেছিল কে, একদিকে মীর কাসিম কাকে নিয়ে আসলো, অযোধ্যা থেকে সুজাদুল্লাহকে নিয়ে আসলো। আর মুঘল থেকে ওই মুঘলের যে রাজা তাকে নিয়ে আসলো, ঠিক আছে, বাহাদুর শাহকে। এই তিনজনে একদিকে, আর একদিকে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এদের মধ্যে যুদ্ধ হলো বা ইংরেজ। এবার
এই যুদ্ধ হওয়ার পর কি হলো যে এই লোকটা থাকলোই না, যুদ্ধ থেকেই ভেগে গেল। এই ডাকলো এই দুজনকে, চলো ওদেরকে নিয়ে যুদ্ধ করব, এবং এদের সঙ্গে ডিল হলো যে আমাদেরকে কিছু তাহলে টাকা দিতে হবে, আমাদের আর্মিগুলোকে খাওয়াতে হবে। তো বললো ঠিক আছে খাওয়াবো, কিন্তু এনে এত খরচা বেশি হচ্ছিল যে ও বাংলা থেকে ছেড়ে চলে যায় তখন মীর কাসিম। আসলে এবার যেহেতু যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, তাহলে এরা ছিলই। এই সুজাদুল্লাহ আমাদের তখন বাংলাতে অ্যাকচুয়ালি ইনি বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। তখন যেহেতু রাজাই নেই, তা নিজে নিজে খেতে অত পয়সা ছিল না, তার জন্য মাংসের পরিবর্তে বিরিয়ানিতে আলু ব্যবহার করতে বিকল্প হিসাবে চলেছিল। ওই তখন থেকে কলকাতাতে আলু বিরিয়ানিটা চলে। ঠিক আছে, আলু বিরিয়ানি আগে থেকে ছিল না, এখান থেকে আলু বিরিয়ানি কনসেপ্ট এসছে। যাই হোক, তো এবার এই যুদ্ধ করলো। যদি বলে বক্সারের যুদ্ধটা কবে হলো, ডেটটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 22শে অক্টোবর 1764 সালে 22শে অক্টোবরের মধ্যে যুদ্ধটা হয়েছিল। এবং এই যুদ্ধটা হওয়ার পর যখন হেরে যায়, তো একটা ট্রিটি হলো। ট্রিটিটা কবে হয়েছিল, সেটা হয়েছিল 12ই আগস্ট 65 সালে, মাথায় রাখবে। এই সালের ট্রিটিটা হয়েছিল, যেটার নাম এলাহাবাদ ট্রিটি বলি। তাহলে অ্যান্সারটা কি বলছে যে হুইচ ট্রিটি ওয়াজ সাইন আফটার দ্য ব্যাটেল অফ বক্সার যুদ্ধের পর কোন ট্রিটিটা সাইন করা হয়েছিল। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের, এলাহাবাদ প্যাক্ট, এলাহাবাদ সন্ধি। তারিখটা কবে হয়েছিল, 12ই আগস্ট 1765 সাল। এটা মনে রাখতে হবে। নেক্সট 48, 49, দেখো 49 কি বলছে। 49 বলছে যে the leader of Bihar has significant contribution in the কুইট ইন্ডিয়া মুভমেন্ট। মানে বিহারের একটা লিডার যার কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের তে কিছু কাজ করেছিল, এবং হুইচ প্রমিনেন্ট লিডার অফ বিহার ওয়াজ নোন অ্যাজ, যাকে বিহার কেসরি বলা হয়। কারণ ইম্পর্টেন্ট এটা যে বিহার কেসরি কাকে বলা হয়, এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে যাকে বিহার কেসরি বলা হয় সে আবার অ্যাক্টিভভাবে ভারত ছাড়ো আন্দোলনে ছিল, মানে অ্যাক্টিভ লিডার ছিল। তো এদের মধ্যে কে, তাহলে তোমাকে অ্যান্সারটা বলতে হবে রাজেন্দ্র প্রসাদ না শ্রীকৃষ্ণ সিং। অ্যান্সারটা হবে আমাদের বি নাম্বার, শ্রীকৃষ্ণ সিং হচ্ছে বিহার কেসরি। খুব ইম্পর্টেন্ট, বিহার কেসরিকে শ্রীকৃষ্ণ সিং। এবং এই লোকটা আবার আমাদের ভারত কুইট ইন্ডিয়া মুভমেন্টে যোগদান করেছিল এবং ভালো রোল প্লে করেছিল, অ্যাক্টিভ লিডার। নেক্সট 50 কি বলছে দেখো। 50 বলছে ইন রেসপন্স টু দ্য মাস মুভমেন্ট অফ চম্পারণ মুভমেন্ট, হোয়াট স্টেপ ডিড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টেক টু রিসলভ দিস ইস্যু। দেখো, এদের চম্পারণের যে ঘটনাটা ঘটেছিল, গান্ধীজি গেছিল, তো এখানে ব্রিটিশ এর পরিপ্রেক্ষিতে এটাকে মিটানোর জন্য কি ব্যবস্থা নিয়েছিল মেনলি। এখানে বলছে মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাপয়েন্ট এ গভর্নর যে চম্পারণের কি মহাত্মা গান্ধীকে গভর্নর করা হয়েছিল? ভুল কথা বলছে, এরকম কিছু করা হয়নি। তারপর এনফোর্স স্ট্রাইক, যে কারফিউ ইন দ্য এরিয়া অফ দ্য ইম্পোজ মার্শাল ল, তো এরকম কিছু করা হয়নি। চম্পারণ এগ্রিকালচার মানে এগ্রিগিয়ান কমিটি স্টাবলিশ, একদম ঠিক, চম্পারণ এগ্রিকালচারাল কমিটি স্টাবলিশ করা হয়েছিল, এটাই রাইট অ্যান্সার। তারপর ডি নাম্বারটা দেখিনি, চম্পারণ ওয়াজ ডিক্লেয়ার অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, না এটাও ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে সিটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট 1951 কি বলছে দেখো। বলছে লর্ড লিটন ইজ নট এ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং। এদের মধ্যে লিটন কোনটার সাথে জড়িত নয়? তো লিটন আমরা জানি সে কে, সে হচ্ছে খারাপ লোকটা,
তাহলে এই খারাপ লোকটা আসলে কে? ঠিক আছে, এই খারাপ লোকটা দেখো, যে সে এই কমিটির কমিশন ছিল, এটা হচ্ছে আমাদের দুর্ভিক্ষ একটা কমিটি, দুর্ভিক্ষের যে কমিটিটা, আর্ম অ্যাক্ট এটাও করেছিল, আর্ম অ্যাক্টটাও ও করেছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাও করেছিল আমাদের 78-এ, এবং ইলবার্ট বিলটা ও করেনি। ইলবার্ট বিলটা ভালো ছিল, যেটা ইলবার্ট বিল মানে কি? ইলবার্ট বিল মানে হচ্ছে যে দেশীয়রা ইন্ডিয়ানরাও জাজ হতে পারবে, এবং এটা নিয়ে বিদ্রোহ শুরু হয়ে গেছিল। মানে ব্রিটিশরা ভাবছিল যে ওরা যদি ইন্ডিয়ানরা যদি জাজ হয়ে তারা আমাদের জাজমেন্ট দেবে, এটা নিয়ে খুব ওরা চিন্তিত ছিল এবং আন্দোলনও শুরু করে। তাহলে অ্যান্সারটা হবে ইলবার্ট বিল। ইলবার্ট বিল আমাদের করেছিল কে? রিপন। তো এটা লিটনের সাথে সম্পর্ক নেই। নেক্সট, তারপরে দেখো 52-এ দেখো, 52 কি বলছে? 52-তে যাও, দেখো বলছে যে ডিউরিং আইডিয়া ফ্রিডম স্ট্রাগল কনসিডার দ্য ফলোয়িং ইভেন্ট, মানে কোনটা কেমন হয়েছে তা সেগুলোকে সাজাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো দেওয়াই আছে। চলো, তো প্রথমে দেখো হোম রুল মুভমেন্ট, এটা আমরা জানি কত? 1916-তে। সুরাট আমরা জানি 1907-এ। তারপরে খেদা আমরা কি জানি? 1918-তে। তারপরে আমরা মর্লেমিন্টো কি জানি? 1909-এ। তাহলে বলছে কোনটা আগে হবে? সর্বপ্রথম আমরা এই 2 নাম্বারটা দেখছি আগে, তাহলে প্রথমে 2 কোনটা আছে? এটা 2 আছে। তারপরে 2-এর পর আসবে এটা 4 আছে। 2-এর পর 9 হলো, 9-এর পর 16 মানে 1, 4-এর পর 1, তারপরে 3। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখি কি বলছে। ডিউরিং 1937 থেকে 1938-এ যে বাকাতাস মুভমেন্ট, এই মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন বিহার বাই হুম, মানে এই মুভমেন্টটা বিহারে আনা হয়েছিল বা করা হয়েছিল, কে করেছিল সেটাই চাইছে, আর কিছুই না। ঠিক আছে, তো সেটা কে হবে? দেখো সেটা হবে আমাদের স্বামী সহজানন্দ সরস্বতী। অপশন এটা, স্বামী সহজানন্দ সরস্বতী। ঠিক আছে, তাহলে কি হবে? যে ডিউরিং এই সময় এই মুভমেন্টটা এই চালিয়েছিল, তাহলে পরীক্ষা দিতে পারে বাকাসাত যে মুভমেন্ট, এটা এই সালে কে চালু করেছিল সেটা। আর একে জানি আমরা, একে এগ্রিকালচারের কিষাণ বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল। ঠিক আছে, চলো নেক্সট 53 পর যাবে আমাদের 54 কি বলছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার রিজন ফর দ্য ফেলিওর অফ দ্য রিভল্ট অফ 1857। বলছে 1857-এ যে রিভল্টটা হয়েছিল সেটাতে ফেলিওরের কারণ কি? 1 নম্বর বলছে কি, যে মিলিটারি সুপিরিয়রিটি অফ ব্রিটিশ, এটাও ঠিক আছে। দ্য রিভল্ট ডিড নট হ্যাভ এনি উইথ দ্য প্রোগ্রাম ইজ দ্য আইডিওলজি, একদম এটাও ঠিক। তারপরে বলছে দেয়ার ওয়াজ দ্য ল্যাক অফ দ্য সাপোর্ট ফ্রম দ্য অল সেকশন সোসাইটি, এটাও ঠিক। তাহলে অপশন হয়ে যাবে আমাদের অল অফ দ্য অ্যাবভ হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ফেলিওরের কারণ যদি জিজ্ঞেস করে। নেক্সট, চলে আসো 55-এ কি বলছে? দ্য কুক ফ্রম বিহার হু ফয়েল দ্য assassination attempt Mahatma Gandhi in 1917 saved his life from the poison of mix in his food। মানে দেখো, যখন আমাদের চম্পারণ সত্যাগ্রহ হচ্ছিল, কোথায় হচ্ছিল?
চম্পারণে হয়েছিল কত 1917 সালে। তখন গান্ধীজি ওখানে গেছিল, সেটা ইংরেজরা নিতে পারছিল না, তার জন্য চক্রান্ত করেছিল তাকে মারানোর জন্য, এবং তার খাওয়াতে একদিন ডেকেছিল, কে নিমন্ত্রণ করেছিল, কে আরউইন, কিন্তু তাকে তার খাওয়াতে বিষ মিশিয়ে দিয়েছিল। তো তাকে একজন বাঁচিয়েছিল, সেটা কে? বিহারের একজন লোক ছিল, তাকে বাঁচিয়েছিল যে আপনি খাবেন না, ওর মধ্যে বিষ মিশানো আছে। তো সেটা হচ্ছে আমাদের বাতাক মিয়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব অনেকবার রিপিট করেছে এই কোশ্চেনটা। তাহলে অ্যান্সার বাতাক মিয়া তাকে তার জান বাঁচিয়েছিল। কার? গান্ধীজির। কখন? চম্পারণ সত্যাগ্রহের সময় ব্রিটিশরা তাকে মারানোর চেষ্টা করেছিল। তারপরে 56-এ দেখো, 56-এ কি বলছে? 56-এ বলছে রিগার্ডিং দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ঠিক আছে, বলছে কোনটা স্টেটমেন্ট কারেক্ট। 1 নম্বর বলে ইট ওয়াজ এনাক্টেড বাই লর্ড লিটন। দেখো এটা আমাদের বলছে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের সম্বন্ধে। দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি? যে একটা দেশীয় ভাষায় কোনো পত্রিকা আন্দোলন করা যাবে না, তুমি যে কোনো ইংলিশ ভাষায় যা করতে হবে ইংলিশ ভাষায় করতে হবে, দেশীয় পত্রিকা ব্যান করা হয়েছিল। এটা ঠিক হয়ে গেল। তাহলে ইট ক্যাম টু বি নোন অ্যাজ দ্য গ্যাজিং অ্যাক্ট, একদম ঠিক, এটাকে গ্যাজিং অ্যাক্টও বলা হতো। দিস অ্যাক্ট ওয়াজ রিপিল বাই দ্য রিপন, এটাও ঠিক। রিপন 82 সালে বন্ধ করা হয়েছিল, বন্ধ করে দিয়েছিল কে? রিপন। তাহলে এটাও ঠিক। তাহলে অ্যান্সার হবে আমাদের কি? অল অফ দ্য অ্যাবভ, মানে 1, 2, 3। তাহলে 1, 2, 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো কি বলছে প্রথমে, which of the following statement correct regarding Lord Mayo। 1970 সালে লর্ড মেয়ো রেসপেক্টে স্টেটমেন্টগুলো কোনটা ঠিক কোনটা ভুল বলছে। বলছে দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টু ডিভাইড সেন্ট্রাল অ্যান্ড প্রভিশনাল ফিনান্স, একদম ঠিক বলেছে। তারপর প্রভিশনাল গভর্নমেন্ট ওয়ার গিভেন টু পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন সাম সার্ভিস, সেটাও ঠিক বলেছে। তারপরে ইট অ্যাটেম্প টু রেকটিফাই দ্য এক্সিস্টিং ইনইকুয়ালিটি, এটাও ঠিক বলেছে। ইট ফোকাস অন দ্য রিয়েল নিড ফর প্রভিন্স, এটাও ঠিক বলেছে। সবগুলোই ঠিক বলেছে, মানে এই ডি অ্যান্সারটা ইজ দ্য রাইট অ্যান্সার, মানে 1, 2, 3 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। 57-58-তে যায়। কি বলছে দেখো, রিগার্ডিং উড ডেসপাচ যে আছে সেটা 1854-তে হয়েছিল। তো প্রথমত এটা দেখতে হবে উড ডেসপাচ কবে হয়েছিল, 1854-তে। বলছে কোন গভর্নর জেনারেল ছিল, তখন ছিল আমাদের লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসির সময় তখন হয়েছিল। তো এখানে বলছে কোনটা তার মধ্যে ঠিক। তো এখানে বলছে ইট রিকমেন্ডেশন ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ দ্য হায়ার স্টাডিজ, একদম ঠিক। তারপরে ইট এমফাসিস অন ওমেন এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং, সেটাও ঠিক, দুটোই ঠিক। তাহলে বোথ রাইট। ঠিক আছে, বোথ ইজ দ্য রাইট। নেক্সট। তারপরে 58। তারপরে দেখো কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ দ্য পর্তুগাল কলোনি ইন ইন্ডিয়া। পর্তুগাল মানে প্রথম ভাইসরয়। দেখো প্রথম আমাদের দিয়াজ আসছিল কত 1498 সালে, ইন্ডিয়াতে আসার চেষ্টা করেছিল পানিপথে। 87 সালে 87 সালে আসার চেষ্টা করেছিল। এ কোথায় পর্যন্ত আসতে পেরেছিল? এ আফ্রিকার কেপ অফ গুড হোপস পর্যন্ত আসতে পেরেছিল। তারপরে 1498 সালে আমাদের ইন্ডিয়াতে প্রথম কে এসে পৌঁছাতে পেরেছিল? ভাস্কো দা গামা। ঠিক আছে, 1498 সালে ভাস্কো দা গামা এসেছিল, এটা ওই 21শে মে মাসে। ঠিক আছে, এবং এসে কোথায়? কোচি বন্দরে নেমেছিল।
কেরালার রাজা জামিরিন তাকে রিসিভ করা করেছিল, ঠিক আছে। তো এবার ওরা তো 1498 থেকে ইন্ডিয়াতে আসতে শুরু করে, তখন কবে প্রথম গভর্নর জেনারেল হলো? এর গভর্নর জেনারেল হলো 1505 থেকে শুরু হয়েছিল। 5 থেকে 10 প্রথম ছিল কে? আলমিদা। এবং 10 থেকে শুরু হয়েছিল কি? আলবুকার। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? আলমিদা হচ্ছে প্রথম, সেকেন্ড হচ্ছে আলবুকার, ঠিক আছে। নেক্সট চলো 60 নম্বরে যাই। 60 নম্বরে কি বলছে দেখো, 60 নম্বরে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং হু ইউজড হুগলি ফর পেরেসি দ্য বেঙ্গল বে অফ বেঙ্গল। মানে গল্পটা হলো এটাই যে বলছে যে কারা, এদের মধ্যে কারা হুগলিটাকে যখন জলের মধ্যে মানে ডাকাতি করত, বে অফ বেঙ্গলে ডাকাতি করতো, তো হুগলিটাকে ব্যবহার করত। সেটা হচ্ছে আমাদের পর্তুগিজ হচ্ছে রাইট অ্যান্সার। পর্তুগিজরা এটাকে ব্যবহার করতো, ঠিক আছে। নেক্সট 61 কি বলছে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ ওয়াজ অনার্ড উইথ দ্য টাইটেল খান, ইংলিশ খান। অ্যাকচুয়ালি ইংলিশ খান না, ইংলিশ খান। ইংলিশ খান কাকে দিয়েছিল? মানে এখানে তোমাকে বলছে যে ইংলিশ খান টাইটেলটা কাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, কে কাকে দিয়েছিল। তাহলে ইংলিশ খান টাইটেলটা মনে রাখবে, সেটা দিয়েছিল আমাদের জাহাঙ্গীর। কাকে? ক্যাপ্টেন হকিংসকে। এবার কথা হলো যে কেন? কারণটা হচ্ছে যখন ইংলিশের ব্রিটিশের দরবার থেকে জাহাঙ্গীরের সময় আমাদের এখানে দরবারে কে এসেছিল? আমাদের জাহাঙ্গীরের দরবারে এসেছিল ক্যাপ্টেন হকিংস, তার হেক্টর জাহাজে করে। এবং সালটা কত ছিল? সালটা ছিল 1608 প্রথম জাহাঙ্গীরের দরবারে এসেছিল, ঠিক আছে। তো জাহাঙ্গীর তার ইংলিশ শুনে মগ্ন হয়ে তাকে ইংলিশ টাইটেল দিয়েছিল। মাথায় রাখবে, ইংলিশ খান বলে বলা হয়েছিল, কে? জাহাঙ্গীর বলেছিল। ফিরেঙ্গি খানও বা ইংলিশ খানও বলা হয়েছিল, ঠিক আছে। তো এটা কে বললো? ক্যাপ্টেন হকিংসকে। কেবিসিতে কর্ণবানের করোড়পতিতে এটা কোশ্চেন দিয়েছিল যে হকিং এসেছিল কোন জাহাজে করে এসেছিল? ক্যাপ্টেন নাম হচ্ছে হেক্টর জাহাজ, ঠিক আছে। চলো নেক্সট চলো কি বলছে, হোয়ার ডিড দ্য ব্রিটিশ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার ব্রিটিশরা প্রথম ফ্যাক্টরি আবিষ্কার করেছিল। দেখো ইন্ডিয়া আর ফ্রান্স এক্ষেত্রে উল্টো হয়ে যায় ব্যাপারটা। কেমন করে? ধরে নাও যে আমাদের ব্রিটিশরা প্রথম 1611-তে মুসলিপাত্তা নামে করেছিল, মানে সাউথ ইন্ডিয়াতে। আর 1612-তে করেছিল কোথায়? 1612-তে করেছিল আমাদের অ্যাকচুয়ালি 13তে করেছিল আমাদের সুরাটে। তো এখানে কার কথা বলেছে? সুরাট আছে অপশন, তাহলে সুরাট ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, ফ্রান্সের প্রথমটা সুরাটে, তারপরে মুসলিপাত্তা নামে, এটা মাথায় রাখবে। নেক্সট 63 কি বলছে দেখো, 63 বলছে যে ডিউরিং দ্য রিজন কি বলছে, ডিউরিং দ্য রিজন অফ হুইচ মুঘল রুলার ডিড স্যার থমাস রো ক্যাম্প টু ইন্ডিয়া। তো দেখো ক্যাপ্টেন হকিংস কবে এসেছিল? 1608 সালে। তারপরে কাজ বানায়নি, 1615 সালে এসেছিল টমাস রো। তো তখনও আমাদের জাহাঙ্গীর ছিল, তখন অ্যান্সার জাহাঙ্গীর হবে, ঠিক আছে। জাহাঙ্গীর তো 28 পর্যন্ত ছিল। নেক্সট 64-তে কি বলছে দেখো, 64-তে বলছে ইন হুইচ ইয়ার ডিড দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ অ্যাজ এ ফ্যাক্টরি ইন পাটনা। দেখো তোমাদের আগে বললাম এটা ফেভারিট, যেটা বললাম না, এটা হচ্ছে ফেভারিট কোশ্চেন ছিল, বিপিএসসির ফেভারিট কোশ্চেন এটা। তো অনেকবার দেখো আবার এটা দিয়েছে 1900, তাহলে এটা হচ্ছে আমাদের 1632 খ্রিস্টাব্দে রাইট অ্যান্সার, খুব পরীক্ষায় আসে। নেক্সট 65-তে দেখো কি বলছে, 165
165 বলছে হুইচ মুঘল রুলার ফার্স্ট ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ, মানে মুঘলের কোন রুলারটা ব্রিটিশের বিরুদ্ধে প্রথম ফাইট করেছিল, সেটা হবে আমাদের ঔরঙ্গজেব। তাহলে ঔরঙ্গজেব ইজ দ্য রাইট অ্যান্সার। জাহাঙ্গীরের সময় হয়নি, শাহজাহানের সময় হয়নি, বাহাদুর শাহ জাফরের সময় হয়নি, এটা হয়েছিল ঔরঙ্গজেবের সময়, মাথায় রাখবে। নেক্সট, তারপরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইমিডিয়েটলি কজেস অফ দ্য ফার্স্ট কার্নাটিক ওয়ার। তো ফার্স্ট কার্নাটিক ওয়ারের ইমিডিয়েটলি কারণটা কী ছিল? দেখো, একজন যাচ্ছিল এই ফ্রান্সের একটা জাহাজ, ব্রিটিশরা ধরে নিয়েছিল সেটাতে। তাহলে অপশান দেখো, অপশান আমরা দেখতে পাচ্ছি যে ডি নাম্বারটা, যে অ্যাকোয়ারিজেশন অফ ফ্রান্স শিপ বাই দ্য ব্রিটিশরা ফ্রান্সের একটা জাহাজকে অ্যাকুয়ার করে নিয়েছিল, ধরে নিয়েছিল, তার জন্য এই কারণটা নিয়ে যুদ্ধটা লেগেছিল। নেক্সট, লর্ড ম্যাকলে ওয়াজ অ্যাসোসিয়েট উইথ, এই লর্ড ম্যাকলে কার সাথে অ্যাসোসিয়েট, মিল আছে, ঠিক আছে? তো এটা হবে আমাদের কডিফিকেশন অফ ল, এই কডিফিকেশন অফ ল অফ ওরি, লর্ড ম্যাকলে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, 68 কি বলছে দেখো, 68 বলছে যে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস দ্য পোর্টফোলিও সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম। এই যে পোর্টফোলিও বলতে আজকের দিনে দেখছো না, যে এডুকেশন মিনিস্টার, হেলথ মিনিস্টার, তারপরে যা বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টারের, তো এগুলো আসলে আগে ছিল না। শুরু হয়েছিল কবে থেকে? শুরু হয়েছিল আমাদের 1861 থেকে, খুব ইম্পর্টেন্ট, 1861 থেকে শুরু হয়েছিল। নেক্সট কি বলছে, 68 গেল, 69 যাও। 69 বলছে দেখো, হুইচ রিজন ইন ইন্ডিয়া প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি সল্ট পেটার অ্যান্ড আফিম টু ইউরোপিয়ান, যে কোথা থেকে আমাদের বেস্ট কোয়ালিটি আফিং এবং সল্ট যেটা ইউরোপে যেত, সেটা হবে আমাদের কোথায়? সেটা হবে আমাদের করমণ্ডল, ঠিক আছে, করমণ্ডল কোস্ট থেকে। করমণ্ডল কোস্টটা কোথায় আছে? তামিলনাড়ুর থাঞ্জাভুরের ওই দিকটাতে, ঠিক আছে। অ্যান্সার হবে সি। নেক্সট, 70 নাম্বার কি বলছে দেখো, 70 নাম্বার বলছে যে হোয়েন অ্যান্ড বাই হুম ওয়াজ দ্য পর্তুগিজ ড্রাইভেন আউট অফ হুগলি ইন বেঙ্গল, মানে বাংলাতে, যে বাংলার যে হুগলি, সেখান থেকে পর্তুগিজদেরকে তাড়িয়েছিল কত সালে এবং কখন, কে, ঠিক আছে? সেটা হবে আমাদের কাসিম খান। 1631 খ্রিস্টাব্দে কাসিম খান বিতাড়িত করেছিল। নেক্সট কি বলছে, 1671 হোয়াট ওয়াজ দ্য আর্লি ক্যাপিটাল অফ দ্য পর্তুগিজ ইন ইন্ডিয়া। পর্তুগিজের যে সর্বপ্রথম যদি বলি যে তাদের ক্যাপিটাল কোনটা ছিল, তাদের ক্যাপিটাল ছিল কোচি, ঠিক আছে, কোচি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, এদের কোচিটা ছিল রাইট অ্যান্সার, যে কোচি প্রথম ছিল ক্যাপিটাল। নেক্সটে যাই, 71 গেল, 72। 72-এ কি বলছে, 72-এ বলছে যে হুই অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ ওয়ার অ্যাসোসিয়েট উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য মহালবাড়ি সিস্টেম। এই মহালবাড়ি সিস্টেমের সাথে জড়িত কে? যেমন আমাদের রাওয়াতবাড়ি সিস্টেম ছিল মুনরো, ঠিক আছে, এখানে মহালবাড়ি সিস্টেম, তাহলে এম বার্ট, খুব ইম্পর্টেন্ট, এটা জানে না অনেকজনই, ঠিক আছে। নেক্সট 53-তে যাও, 53-তে কি বলছে, 53-তে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট পেয়ার, বলছে এদের মধ্যে কোনটা কারেক্ট। ইস্টাবলিশ অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, পুসাতে যে হয়েছিল সেটা কে ছিল তখন? লর্ড মুনরো ছিল, সেটা ভুল। এই রাওলাট একটা সময় আমাদের এটা ছিল, এটাই রাইট হচ্ছে। তারপর হচ্ছে অ্যান্টি পার্টিশন ওয়াজ স্বদেশি মুভমেন্ট ইজ এ লর্জন, এটাও ভুল।
তারপর ফ্যাক্টরি অ্যাক্ট 1951, লর্ড কার্জন, ভুল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে একমাত্র বিটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 74 কি বলছে, হু মেড দ্য দীপাবলি ডিক্লারেশন হয়। দীপাবলি ডিক্লারেশন কখন হয়েছে বা কখন দীপাবলি ডিক্লারেশন মানানো হয় সেটা তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের 1929 লর্ড আরউইনের সময় দীপাবলি ডিক্লারেশন হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট দেখো, তোমাদের বলে দিই, অনেকজন আমাদের পেড ব্যাচে তো অনেকেই পড়ছে, এবং যদি বিপিএসসির জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হয়, চাকরিটা পেতে হয়, তাহলে দয়া করে বলছি পড়াশোনা করো। আর কেউ যদি মক টেস্টের নিতে চাও, আমাদের মক টেস্টটা বেরিয়েছে পেড ব্যাচের ছেলেদের জন্য 199, আর যারা বাইরের ছেলে, যারা কোনো কোর্স নাও না, তাদের জন্য আমাদের এখানে 499 টাকায় মক টেস্ট, সপ্তাহে 3টে মক টেস্ট, 2টো ক্লাস টেস্ট, মানে ক্লাস টেস্ট বলতে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, আর একটা ফুল টেস্ট প্রতি সপ্তাহে। ঠিক আছে, অতএব কারো যদি ইচ্ছা থাকে যোগাযোগ করিও। কি আছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, হুইচ সেশন অফ দ্য কংগ্রেস হ্যাড 1889 ডেলিগেটেডস। বলছে যে এই সালে যে ইটা হয়েছিল কততম, তা আমরা জানি প্রথমটা হয়েছিল কত 1885-তে, তারপরটা কত 86-তে, তারপরটা কত 87-তে, তারপরটা কত 88-তে, তারপরটা কত 89। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে এখানে কোনটা হবে? 5th ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 5th হবে রাইট অ্যান্সার। এবং কথা হলো যে 5টা রাইট অ্যান্সার, এটাও ঠিক আছে। তো যেমন আমাদের প্রথমটাতে 72 জন, তারপর দ্বিতীয়টাতে 436 জন এসেছিল, বাট এইটাতে 5টাতে এসেছিল এই সালটা যা 1889 সালের যে সালটা, ততজন লোক এই সভাটাতে এসেছিল। এটা একটা খুব সুন্দর যে যেই সাল সেই সালে ততগুলো লোক এসেছিল। ঠিক আছে, চলো নেক্সট হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন ইন 1817। বলছে কার তৈরি? সেটা হচ্ছে আমাদের কেশবচন্দ্র সেনের তৈরি। ঠিক আছে, তো কেশবচন্দ্র অ্যান্সার হবে কি? কেশবচন্দ্র সেন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কেশবচন্দ্র সেন রাইট অ্যান্সার। নেক্সট, when and by whom was the near সার্ভিস সোসাইটি ফাউন্ডেড? এই সোসাইটিটা কার তৈরি সেটা জানতে হবে। 1914 সালে এই এম পদ্মনাভা পিলাই এই দ্বারা ফাউন্ডেশন তো করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট, কেশবচন্দ্র সেনের সম্বন্ধে কোনটা ঠিক? এদের মধ্যে কেশবচন্দ্র সেনের জন্য কোনটা ঠিক বলেছে? ঠিক আছে, তো কেশবচন্দ্র সেনের জন্য যদি আমরা ঠিক দেখি, কি বলছে, অ্যাডপ্ট এ রেডিয়াল অ্যান্ড কম্প্রিহেন্সিভ স্কিম অফ সোশ্যাল রিফর্ম, এটাও ঠিক আছে। তারপরে যে ইনফিউজেস দ্য কনসেপ্ট অফ দ্য ভক্তি ইনটু ব্রাহ্মণিজম, এটাও ঠিক। ঠিক আছে, তারপর ইনফ্লুয়েন্স অফ সোশিও রিলিজিয়াস রিফর্মার ইন বোম্বে অ্যান্ড মাদ্রাজ, এটাও ঠিক। অপোজ ইন্ট্রোডিউস দ্য ওয়েস্টার্ন, এটা ভুল, কারণ ওয়েস্টার্ন এডুকেশনকে সাপোর্ট করেছিল। ঠিক আছে, তাহলে 1, 2, 3 ইজ দ্য রাইট অ্যান্সার। সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 1, 2, 3 রাইট অ্যান্সার। চলো নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিমেন্স অ্যাট এ ডিস্টেন্স ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট 1905 সালে? বলছে 1905 সালের মধ্যে যে স্বদেশী মুভমেন্টটা হয়েছিল, কারা এখান থেকে দূরে ছিল, মানে এই আন্দোলনে আসেনি, তারা যোগ দেয়নি, তারা হবে একমাত্র আমাদের চাষি ভাইরা প্রেজেন্ট। ঠিক আছে, তো এরা যোগ দেয়নি, বাদ বাকি সবাই যোগ দিয়েছিল। ঠিক আছে, চলো এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট টপিকেও নিয়ে চলে আসবো। ঠিক আছে, দেখো বলছে
কি বলছে, হু সেড দ্য গান্ধীজি ডেথ দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইফস। কে বলেছিল যে গান্ধীজি যখন মরে যায় তখন এই কোটেশনটা দিয়েছিল? সেটা হচ্ছে আমাদের জওহরলাল নেহেরু দিয়েছিল। ঠিক আছে, তাহলে যে এল নেহেরু ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো, এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন। এরপরে আমরা আবার নেক্সটে নিয়ে আসবো। ঠিক আছে, এইটুকু পড়াশোনা করো। ভোটের ওদের বিহারের কিন্তু ভোট আছে 25-এ, অতএব ডিসেম্বরের মধ্যে এনি হাউ পরীক্ষা হবে। যে এটা ভাবো না যখন পরীক্ষা ঘোষণা হয়ে যাবে যে টাইম পেলাম না। এখন থেকে শুরু করা, তুমি পড়ছো না, অন্যজন কিন্তু পড়ছে। আমাদের ব্যাচেই তুমি দেখো না কত ছেলে সিরিয়াস, সবই পড়ছে, সবাই পারছে, সব কিছুই পড়ছে। অতএব তুমি ভাবছো যে পরীক্ষা হবে কি হবে না, ওই ভেবে লাভ নেই। যারা ওটা ভাবে ওরা চাকরিটা পায় না। তোমাকে পড়তে হবে, ঠিক পাবে। চাকরি হলে মানে পরীক্ষা হলে যেন তুমি পাও, এইটা কনসেপ্ট রাখো। কবে হবে খালি এইসব দেখলে হয় না। তো চলো, সবাই এখনই যা টাইম গেছে এখনও পড়তে শুরু করে দাও, এখনও সময় আছে, পাস করে যাবে। চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে।